আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আজকে এখন পড়ছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের লিখিত বই যা দেখেছি, যা শুনেছি, যা করেছি, বইটির ১৬তম পর্ব। চলুন দেরি কেন, শুরু করি আজকের পর্ব। ষষ্ঠদশ অধ্যায়, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস এবং বৈশিষ্ট্য। বাংলাদেশের সামরিক বাহিনীর সৃষ্টি, ইতিহাস এবং চরিত্র ব্যতিক্রমধর্মী ছিল। পাকিস্তান থেকে প্রত্যাগত সামরিক বাহিনীর সদস্যদের সাথে করা হয় অবিচার। মুক্তিযোদ্ধাদের ২ বছরের সিনিয়রিটি দিয়ে সেনাবাহিনী এবং আমলাতন্ত্রের মতো দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে ডিভাইডেড অ্যান্ড রুল নীতির প্রবর্তন করা হয় জাতির মেরুদণ্ড দুর্বল করে রাখার অভিপ্রায়ে। শেখ মুজিবের ভগ্নিপতি জনাব সাইদ হোসেনকে বানানো হলো বেসামরিক প্রশাসনের একচ্ছত্র অধিপতি। সেনাবাহিনীর বিকল্প হিসেবেই গড়ে তোলা হয়েছিল রক্ষী বাহিনী। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত সবাইকে সামরিক বাহিনীতে পুনর্নিয়োগ করা হয়। জিয়াকে ডিঙিয়ে শফিউল্লাহকে বানানো হলো আর্মি চিফ অফ স্টাফ। সরকারের এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। শেখ মুজিব আমাকে ডেকে পাঠালেন। কর্নেল তাহেরের নেতৃত্বে নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাধীন উদ্বাস্ত জনগণের পুনর্বাসনের সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করি আমরা। শেখ মুজিব জেনারেল শফিউল্লাহর মাধ্যমে এক আদেশ জারি করে আমাদের গণমুখী এবং তৎপরতা বন্ধ করে দেন। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনীর সৃষ্টি, ইতিহাস ও চরিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। পাকিস্তান স্বাধীন করার সংগ্রামে পূর্ব বাংলার জনগণ অগ্রণী ভূমিকা পালন করা সত্ত্বেও দেশ স্বাধীন হওয়ার পর ব্রিটিশ সৃষ্ট শাসন যন্ত্রকে ব্যবহার করে পাকিস্তানি শাসনগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণকে ঔপনিবেশিক কায়দায় শাসন শোষণের জাতাকলে পিষতে থাকে। এরই ফলে বাংলাদেশি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। স্বৈরতন্ত্র বিরোধী জাতীয়তাবাদী ও সংগ্রামে গণতান্ত্রিক চেতনাও গড়ে উঠতে থাকে। সংগ্রামের মূল লক্ষ্য ছিল দেশ স্বাধীন করে গণতান্ত্রিক জনগণের মৌলিক এবং মানবিক অধিকার প্রতিষ্ঠিত করে স্বনির্ভর সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলা। পাকিস্তানি শাসক গোষ্ঠীদের নিপীড়নের শিকার হতে হয়েছিল তৎকালীন সেনাবাহিনী এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের বাঙালি সদস্যদেরও। তাদের ওপর করা হয়েছিল অন্যায় অবিচার। ফলে গোড়া থেকেই তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন দিয়ে এসেছে জাতীয় সংগ্রামে। জাতীয় মুক্তির রাজনৈতিক সংগ্রামের চরম স্তরই ছিল ৭১-এর স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম। হানাদার বাহিনীর আচমকা হামলার মুখে যখন রাজনৈতিক নেতারা জাতিকে লক্ষ্যহীন অনিশ্চয়তার মধ্যে ফেলে রেখে পালিয়ে যান, তখন ঔপনিবেশিক ছাঁচে গড়া সেনাবাহিনীরই এক জাতীয়তাবাদী দেশপ্রেমিক সেনা অফিসার মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সেনাবাহিনী, ইপিআর, আনসার, মুজাহিদ ও পুলিশ বাহিনীর বাঙালি সদস্যরাই প্রথম বিদ্রোহ করেন এবং কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র, প্রশাসনিক আমলাদের একাংশ এবং জনগণের সমন্বয়ে গড়ে তোলা হয় দেশব্যাপী প্রতিরোধ সংগ্রাম। জনগণের সাথে সৈনিকদের চেতনা, আশা, আকাঙ্ক্ষা এক হয়ে মিলে গিয়েছিল বলেই গড়ে উঠেছিল স্বাধীনতার সংগ্রাম। পরবর্তীকালে ৯ মাস জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যুদ্ধ করেছিলেন তারা। শ্রেণীবিন্যাসের সব বাধা ভেঙে তারা নিজেদের পরিচয় কায়েম করে মুক্তিযোদ্ধা হিসেবে। মুক্তিযোদ্ধারা যখন জনগণের সাথে এক হয়ে গিয়ে যুদ্ধ সংগঠিত করেছিল, তখন আওয়ামী লীগের নেতৃবৃন্দের বেশিরভাগ সদস্য ভারতে পালিয়ে গিয়ে ভারতীয় সরকারের সহায়তায় তথাকথিত মুজিবনগর প্রবাসী সরকার গঠন করে জাতীয় মুক্তি সংগ্রামের একক নেতৃত্বের দাবিদার হয়ে বসেন। যুদ্ধক্ষেত্রে না যেয়ে অবস্থান নেন কলকাতার ৫৮ নং বালিগঞ্জ, ৮ নং থিয়েটার রোড এবং ১৯ নং সার্কাস অ্যাভিনিউতে। এভাবেই তারা নিজেদের ভারতীয় চক্রান্তের ক্রিয়ানকে পরিণত করেন। মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন তাদের আত্মত্যাগ তিতিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন তাদের সংগ্রাম, আর তারই ফলে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠবে পরীক্ষিত রাজনৈতিক নেতৃত্ব, যারা পরিচালিত করবে মুক্তি সংগ্রাম। স্বাধীনতার পর তারা গড়ে তুলবে জনগণ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে মুক্তিযুদ্ধ সেই স্বাভাবিক পরিণতি লাভ করতে পারেনি। ফলে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন তাদের বদলে রাষ্ট্রীয় ক্ষমতা চলে গেল আওয়ামী লীগ সরকারের হাতে। কিন্তু কলকাতার নিবাসী প্রবাসী সরকার ভারতীয় ছত্রছায়ায় নিজেদের মুক্তিযুদ্ধের সোল এজেন্ট বলে ঘোষণা করলেও তাদের চিন্তা চেতনার সাথে মুক্তিযোদ্ধা এবং আপামর মুক্তি পাগল জনগণের চিন্তা ভাবনার সাথে কোনো মিল ছিল না। তাদের মূল এবং একমাত্র উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা সৃষ্টি করে রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করা। এভাবেই
গণবিচ্ছিন্ন এই সুযোগ সন্ধানী রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংগ্রামের প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের এবং জনগণের মাঝে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় সংগ্রামের প্রথম লগ্ন থেকেই। পরগাছা স্বর্ণলতার মতো অন্যের ওপর নির্ভরশীল এই নেতৃত্বের দেউলিয়াপনার সুযোগ গ্রহণ করে দেশ বিদেশির স্বার্থান্বেষী মহল নানাভাবে ইন্ধন জুগিয়ে এই দ্বন্দ্বকে তীব্রতর করে তুলতে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং প্রবাসী আওয়ামী লীগ সরকারের মাঝে সন্দেহ এবং ব্যবধান সৃষ্টি করতে সমর্থ হয়। এই সম্পর্কে মেজর রফিকুল ইসলাম তার বই বাংলাদেশ সামরিক শাসন ও গণতন্ত্রের সংকটে লিখেছেন, একথা অস্বীকার করার উপায় নেই যে মুক্তিযুদ্ধ চলাকালে রাজনীতিবিদরা তাদের দায়িত্ব পালন করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। মুক্তিযুদ্ধের যে আদর্শিক পটভূমি, চেতনা ও সংকল্প মুক্তিযুদ্ধকে অবধারিত করে তুলেছিল, সেই চেতনাকে সংগ্রামী জনতার মধ্যে সঞ্চারের কোনো প্রচেষ্টা ছিল না। এমনকি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার পক্ষে কোনো প্রচারণাও ছিল না। এসব কারণেই মুক্তিযুদ্ধের আদর্শের পরাজয় হয়তো আজকে ইতিহাস সম্মত বলে প্রমাণিত হতে চলেছে। তিনি আরও লেখেন, ৭১-এর সর্বকালের সর্ববৃহৎ জনগণের মহান সংগ্রাম প্রলম্বিত হলে নেতৃত্বের প্রগতিশীল মুক্তিযোদ্ধাদের মাঝ থেকে বেরিয়ে আসতে পারে, যারা সচেতন মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে যুদ্ধ শেষে তাদের ক্ষমতা বলে স্বাধীন বাংলাদেশের পরীক্ষিত জাতীয় নেতৃত্ব হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করতে পারে। এই ভেবে প্রবাসী আওয়ামী লীগ সরকার আতঙ্কিত হয়ে ওঠে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাঙালি সৈনিক ও মুক্তিযোদ্ধাদের সশস্ত্র সংগ্রামের বিকাশের পথে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো ভিত্তিতে গণমুখী সেনাবাহিনী গড়ে তোলার বদলে তারা ভারতীয় নীল নকশায় সমর্থন দান করে। ফলে মুক্তিযুদ্ধের স্বাভাবিক পরিণতি বাধাগ্রস্ত হয়। ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে চলে যাবার পর আমাদের তরফ থেকে জাতীয় প্রতিরক্ষা বাহিনী গঠনের জোর দাবি জানানো হয়েছিল সরকারের কাছে। এই প্রস্তাবের বিরোধিতা করে সরকারি মহল থেকে জোর প্রচারণা চালানো হয়। বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দরিদ্র একটি দেশের জন্য সেনাবাহিনীর কী প্রয়োজন? বাংলাদেশের ৩ দিক ঘিরে রয়েছে ভারত। বন্ধু রাষ্ট্র ভারতের সাথে রয়েছে মৈত্রী চুক্তি। সেখানে যুদ্ধ হবে কার সাথে? অন্য কোনো তৃতীয় শক্তির পক্ষ থেকে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ওপর কোনো হুমকি এলে চুক্তি অনুযায়ী বন্ধুরাষ্ট্রই আমাদের রক্ষা করবে। কি উদ্ভট যুক্তি! আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চিরস্থায়ী মিত্র বা শত্রু বলে কোনো কিছুই নেই। সব সম্পর্কই পরিবর্তনশীল। তাছাড়া জাতীয় প্রতিরক্ষা বাহিনী যে কোনো স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। সুস্পষ্ট জাতীয় প্রতিরক্ষা নীতির অধীনে সম্পদের সংকুলন অনুযায়ী ধাপে ধাপে একটি সুসংগঠিত সামরিক বাহিনী আমাদের গড়ে তুলতে হবে নিজেদের স্বকীয় ও স্বাধীনতা রক্ষা করার জন্যই। সেই বাহিনীর দায়িত্ব হবে সমর্থ ছেলেমেয়েদের প্রশিক্ষণ দিয়ে জাতীয় প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা। অনেক দর কষাকষির পর সরকার অনুমতি দিল সেনাবাহিনী গঠন করার। সিদ্ধান্ত নেওয়া হলো মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গড়ে তোলা হবে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর এবং যশোর সেনানিবাসের 5টি ব্রিগেড। এই ব্রিগেডগুলোকে পর্যায়ক্রমে গড়ে তোলা হবে পূর্ণাঙ্গ ডিভিশন রূপে। একই সাথে নৌবাহিনী ও বিমান বাহিনীর অবকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেসব বাঙালি সৈনিকেরা ঔপনিবেশিক ঢাঁচে গড়া সেনাবাহিনীর কাঠামো ভেঙে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের আবার জনগণ থেকে বিচ্ছিন্ন করে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলো। গড়ে তোলা হলো পুরনো ধাঁচের সশস্ত্র বাহিনী সদ্য স্বাধীন বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের বেশিরভাগই তখন হয়ে উঠেছিল রাজনৈতিকভাবে সচেতন। এই সচেতনতার বিকাশ ঘটেছিল মুক্তিযুদ্ধের সময়। তাই বিশ্বের অন্যান্য গতানুগতিকভাবে সৃষ্ট সেনাবাহিনীগুলোর ধাঁচে তাদের আবার সংগঠিত করলেও চারিত্রিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। মুক্তিযোদ্ধাদের বৃহৎ অংশই ছিলেন নিঃস্বার্থ, অকুতভয় দেশপ্রেমিক, কর্তব্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ, স্পষ্টবক্তা। মুক্তিযোদ্ধারা কোনো অন্যায়কে মেনে নেননি যুদ্ধের সময় থেকেই। সীমিত গণ্ডির ভেতরে থেকেও তারা সব অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন। সুযোগ মতো অন্যায়কে প্রতিহত করার চেষ্টাও করেছেন সাধ্যমতো। তাই ঔপনিবেশিক ধ্যান ধারণায় এই ধরনের চরিত্রের সেনাবাহিনীকে জাতির কাছ থেকে দূরে সরিয়ে ব্যারাকে আবদ্ধ রাখার চিন্তাভাবনা ছিল নেহায়েতই অবাস্তব। সেনাবাহিনীর মুক্তিযোদ্ধারা সমাজ থেকে কখনো বিচ্ছিন্ন ছিলেন না। দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের প্রতি জনগণের মতো তারাও স্বাভাবিকভাবে ছিলেন সদা সচেতন। সেই কারণেই ঔপনিবেশিক ধ্যান ধারণায় সেনা সদস্যদের জাতির কাছ থেকে দূরে সরিয়ে ব্যারাকে আবদ্ধ করে রাখার সরকারি প্রচেষ্টা ফলদায়ক হয়নি বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষেত্রে। জনগণও সেনা সদস্যদের মাঝে গড়ে ওঠা দেশপ্রেমের অটুট বন্ধনের গভীরতা অনুধাবন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন আওয়ামী বাকশালী শাসক গোষ্ঠী।
সৈনিকদের ব্যারাকে আবদ্ধ করে রাখলেও তাদের সিংহভাগই দেশের রাজনৈতিক গতিধারার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রেখে চলেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার কারণেই, শুধু বাইরেই তার প্রকাশ ছিল না। এই বাস্তবতাকে অস্বীকার করে পুরনো ধাঁচের রাষ্ট্রযন্ত্র দিয়ে পশ্চিমা শাসকদের স্থলাভিষিক্ত আওয়ামী লীগ সরকার দেশ শাসন করতে গিয়েও চরম বিপর্যয়ের সম্মুখীন হয়। আওয়ামী বাকশালী স্বৈর শাসনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত সেনাবাহিনীর মধ্যেও বিক্ষোভ ধুমায়িত হয়ে উঠতে থাকে। প্রশ্ন দেখা দিল, পাকিস্তানে আটক অবস্থায় থাকা ৩০,০০০ বাঙালি সৈনিকদের কি করা হবে? যদিও তারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেননি, তবুও তাদের বেশিরভাগই ছিলেন দেশপ্রেমিক এবং বাংলাদেশের প্রতি অনুগত এবং সমর্থক। তাই তাদের দেশে ফিরে আসার পর পূর্ণ মর্যাদায় নিয়োগ করাই যুক্তিসঙ্গত হবে। ফলে অনেকেই অভিমত প্রকাশ করেন। কেউ কেউ বলেন, স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে থাকবে শুধুই মুক্তিযোদ্ধারা। যুদ্ধবন্দীরা দেশে ফিরে এলে সামরিক বাহিনীর বিধান অনুযায়ী তাদের সামরিক বাহিনী থেকে অব্যাহতি দিয়ে বেসামরিক ক্ষেত্রে নিয়োগ করা উচিত। সরকার সিদ্ধান্ত নিল, পাকিস্তান প্রত্যাগতদের সামরিক বাহিনীতেই নিয়োগ করা হবে। একই সাথে সরকারি সিদ্ধান্তে বলা হলো, মুক্তিযোদ্ধাদের 2 বছরের সিনিয়রিটি দেয়া হবে পাকিস্তান প্রত্যাগতদের ওপর। এভাবেই সেনাবাহিনীর মধ্যে সুস্পষ্ট ফাটল সৃষ্টি করল আওয়ামী লীগ সরকার। তাদের এই সুদূরপ্রসারী চক্রান্তে সমর্থন জানিয়েছিলেন মুষ্টিমেয় কিছু সংখ্যক উচ্চভিলাষী এবং সুযোগ সন্ধানী সিনিয়র অফিসার। বাংলাদেশ সেনাবাহিনীতে ডিভাইডেড অ্যান্ড রুল নীতির প্রয়োগ করে যে চরম সর্বনাশা খেলা শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান, তার খেসারত জাতি এবং সেনাবাহিনীকে চরমভাবে দিতে হয়েছে পরবর্তীকালে। এছাড়া অন্যায়ভাবে কোনো কারণ ছাড়াই মেজর জিয়াউর রহমানকে সুপারসিড করে মেজর শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ করে শেখ মুজিব সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করেন। এভাবেই সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন দ্বন্দ্বের সৃষ্টি করে জাতির মেরুদণ্ড সেনাবাহিনীকে দুর্বল করে রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন শেখ মুজিব। সামরিক বাহিনীতে বিভেদ নীতি প্রণয়ন করার সাথে সাথে বিএলএফ পরবর্তীকালে মুজিব বাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়ে সেনাবাহিনীর মোকাবেলায় তৈরি করা হয় জাতীয় রক্ষী বাহিনী। সেনাবাহিনী গঠন করার অনুমতি সরকার দিলেও সেনাবাহিনীকে গড়ে তোলার তেমন কোনো উদ্যোগ বা প্রচেষ্টা সরকারিভাবে নেওয়া হয়নি মুজিব আমলে। পক্ষান্তরে রক্ষী বাহিনীকে সামরিক বাহিনীর চেয়ে বেশি শক্তিশালী করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয় ভারতীয় সহযোগিতায়। রক্ষী বাহিনীর প্রশিক্ষণের দায়িত্ব ছিল ভারতীয় সেনাবাহিনীর ওপর। তাদের পোশাকও ছিল ভারতীয় সেনাবাহিনীর পোশাকের মতো। ভারত সরবরাহ করে তাদের গাড়ি, অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম, রসদপত্র এবং আনুষঙ্গিক সমস্ত কিছু। এদের অফিসারদের প্রশিক্ষণ হতো দেরাদুনের ভারতীয় প্রশিক্ষণ কেন্দ্রে। সৈনিকদের ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা প্রশিক্ষণ দিত ঢাকার অদূরে সাভারে। প্রধানমন্ত্রী শেখ মুজিবের রাজনৈতিক সম্পাদক জনাব তোফায়েল আহমেদের নিয়ন্ত্রণে পরিচালিত হতো রক্ষী বাহিনী। সামরিক অধিনায়ক ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত প্রাক্তন পাকিস্তান সেনাবাহিনীর সদস্য কর্নেল নুরুজ্জামান। রক্ষী বাহিনী সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার করত। জনসাধারণ ক্রমশ রক্ষী বাহিনীর অত্যাচারে আওয়ামী লীগ সরকারের প্রতি বিরূপ হয়ে পড়ে। রক্ষী বাহিনীর সদস্যদের যে কেউ বিনা বিচারে বন্দী এবং হত্যা করার ক্ষমতা প্রদান, অপরাধীদের দেশের প্রচলিত আইনে বিচার না করে গোপনে হত্যা করার প্রচলন এবং আওয়ামী লীগ বিরোধীদের নির্বিচারে অত্যাচার নিপীড়নের ফলে আওয়ামী লীগ তথা শেখ মুজিবের ভাবমূর্তি দ্রুত হ্রাস পেতে থাকে। তাছাড়া ভারতীয় বাহিনীর অনুরূপ জলপাই রঙের পোশাক জনগণের মনে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি করে। তাদের মনে ধারণা জন্মে প্রয়োজনে মৈত্রী চুক্তির আওতায় আওয়ামী সরকার মতলব হাসিল করার জন্য যে কোনো সময় রক্ষী বাহিনীর আবরণে ভারতীয় বাহিনীকে দেশের অভ্যন্তরেও ডেকে নিয়ে আসতে পারে। উপযুক্ত কোনো এক সময় বাংলাদেশ সেনাবাহিনীকে বিলুপ্ত ঘোষণা করে সরকার রক্ষী বাহিনীকেই সেনাবাহিনী হিসেবে অধিষ্ঠিত করবে। এই ধরনের কথাও শোনা যাচ্ছিল সরকারের বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক নেতৃবৃন্দের এই ধরনের বৈরী মনোভাব এবং অবহেলায় সেনাবাহিনীর সদস্যরা মনক্ষুণ্ণ হন। একইভাবে দেশের বেসামরিক প্রশাসনিক অবকাঠামোকে দুর্বল করে তোলার জন্য সেখানেও বিভেদ নীতির প্রবর্তন করা হয়। তাজউদ্দিন সরকার উদ্যোগ গ্রহণ করেছিলেন সদ্যমুক্ত বাংলাদেশের প্রশাসনিক কাঠামো ভারতীয় আমলাদের সাহায্যে ঢেলে সাজাতে, কিন্তু তার সে প্রচেষ্টা বাঙালি আমলাদের তীব্র বিরোধিতার ফলে কার্যকরী করা সম্ভব হয়নি। পরিণামে বাংলাদেশের সামরিক আমলারাও মুজিব সরকারের কাছে গ্রহণযোগ্যতা পাননি। সেনাবাহিনীর সদস্যদের মতো তাদেরও সন্দেহের চোখে দেখতে থাকে মুজিব সরকার। এভাবে জাতীয় জীবন ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অতি প্রয়োজনীয় দুটো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদস্যদের
দেশপ্রেমের যথার্থ মূল্যায়ন না করে তাদের প্রতি চরম অবহেলা প্রদর্শন করেছিল আওয়ামী লীগ সরকার। বেসামরিক প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয় নিয়ন্ত্রণে নেয়ার জন্য আওয়ামী সরকার অভিজ্ঞ আমলাদের বাদ দিয়ে সেই সমস্ত পদে দলীয় লোক নিয়োগের এক সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেন। সেই পরিকল্পনা অনুযায়ী তাদের দলীয় সমর্থকদের মাঝ থেকে প্রায় ৩০০ তরুণ যুবককে পাঠানো হয় সোভিয়েত ইউনিয়নে প্রশিক্ষণের জন্য। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর তাদের প্রশাসনের বিভিন্ন ক্যাডারে নিয়োগ করা হয়। এদের বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস IMS ক্যাডার। এছাড়া পুরো বেসামরিক প্রশাসনের সর্বময় কর্তা হয়ে ওঠেন শেখ মুজিবের বোনের জামাই জনাব সাইদ হোসেন। জনাব হোসেন ছিলেন একজন সেকশন অফিসার। রাতারাতি পদোন্নতি দিয়ে প্রশাসন পরিচালনার সব ক্ষমতাই অলিখিতভাবে তার হাতে সঁপে দেন শেখ মুজিব। শেখ মুজিবের সমর্থন পুষ্ট জনাব সাইদ হোসেন সমস্ত বেসামরিক প্রশাসন চালাতে থাকেন। ফলে আমলাতন্ত্রের মধ্যে অবক্ষয় শুরু হয়ে যায়। এটাও ছিল নীল নকশা বাস্তবায়নেরই একটি সূক্ষ্ম চাল। বাংলাদেশ সেনাবাহিনী গঠন পর্বের শুরুতে আমি কুমিল্লাতে পোস্টেড হই। কর্নেল জিয়াউর রহমান ছিলেন আমাদের প্রথম ব্রিগেড কমান্ডার। কুমিল্লাতে থাকাকালীন অবস্থায় তিনি ব্রিগেডিয়ার পদে উন্নতি লাভ করেন। জেনারেল ওসমানী তখনও আমাদের কমান্ডার ইন চিফ। তার হেডকোয়ার্টার্স তখন ২৭ নং মিন্টু রোডে। অল্প কিছুদিন পর সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে তিনি মন্ত্রিসভায় যোগদান করেন। সাধারণ নিয়মে জেনারেল ওসমানীর পর ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকেই আর্মির সিনিয়র মোস্ট অফিসার হিসেবে চিফ অফ আর্মি স্টাফ বানানো উচিত ছিল, কিন্তু অত্যন্ত অন্যায়ভাবে জিয়াউর রহমানকে তার ন্যায্য পদ থেকে বঞ্চিত করা হলো। স্বাধীনতার ঘোষক হওয়ার ফলেই আওয়ামী লীগ সরকার তার প্রতি এই ধরনের অবমাননাকর আচরণ করে তার জুনিয়র ব্রিগেডিয়ার শফিউল্লাহকে আর্মি চিফ অফ স্টাফ পদে নিযুক্ত করেন। অস্বাভাবিক এই পদোন্নতির ফলে শফিউল্লাহ শেখ মুজিব ও তার সরকারের একান্ত বিশ্বস্ত এবং অনুগত তাবেদার হয়ে তাদের খেদমত করতে শুরু করে। আর্মির স্বার্থ ও নিয়ম জলাঞ্জলি দিয়ে শফিউল্লাহ শেখ মুজিব ও তার সরকারের ইচ্ছা ও স্বার্থকেই প্রাধান্য দিতে থাকে। এর ফলেই মুজিবভক্ত কয়েকজন অফিসারকে উত্তরোত্তর পদোন্নতি দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ পদগুলো পূরণ করা হলো নিয়ম বহির্ভূতভাবে। মুজিব সরকারের এই সমস্ত সিদ্ধান্তের বিরোধিতা করে আর্মির তরুণ দেশপ্রেমিক অংশ সোচ্চার হয়ে ওঠেন। আর্মির মধ্যে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে জানতে পেরে শেখ মুজিবুর রহমান একদিন আমাকে ডেকে পাঠান। পারিবারিক সূত্রে ঘনিষ্ঠতার কারণে তিনি খবরাখবর নেয়ার জন্য প্রায়ই আমাকে ডেকে পাঠাতেন। বিশেষ প্রয়োজনে আমিও অবাধে ৩২ নং ধানমন্ডিতে গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে পারতাম। যখনই আমি ও বাড়িতে গিয়েছি সবসময় দেখেছি লোকের ভিড়, সবাই তাকে ঘিরে রাখছে, কিন্তু কম লোকজনকেই দেখেছি তার সামনে কোনো প্রশ্নের সঠিক এবং সত্য জবাব দিতে। বেশিরভাগ লোকই তোষামত করে, যা বললে তিনি খুশি হন সেটাই বলতো। আশ্চর্য হতাম তাদের চাটুকারিতা এবং মোসায়েবিপনায়। দর্শনার্থীরা একথা সে কথার পর সুবিধা মতো নিজেদের ব্যক্তিগত কাজটি বাগিয়ে নিয়ে কেটে পড়তেন। এটাই ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। তিনি আমাকে বিশেষভাবে স্নেহ করতেন। মুজিব পরিবারের অন্য সবাইও আমাকে এবং আমার স্ত্রী নিম্মিকে খুবই ভালোবাসত। পাকিস্তান থেকে ফেরার পর ১৯৭২ সালে আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তিনি সপরিবারে উপস্থিত হয়ে আমাদের আশীর্বাদ করেছিলেন। সেই অনুষ্ঠানই ছিল তার বাংলাদেশে আসার পর প্রথম কোনো সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি। পুরো মন্ত্রী পরিষদও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। আমি ও আমার পরিবারবর্গ রাজনৈতিকভাবে তার দল ও রাষ্ট্র পরিচালনা করার নীতিকে সমর্থন না করলেও তাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম। নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য আমি তার কাছে কখনোই যাইনি, যেতাম সত্যকে তার কাছে তুলে ধরার জন্য। ভাবতাম সবাই যেখানে চামচাগিরি করছে সেখানে সাহস করে সত্যকে তার সামনে তুলে ধরলে তিনি নিশ্চয়ই তা অনুধাবন করতে পারবেন এবং এতে করে তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে তার সুবিধা হবে। তার রাষ্ট্র পরিচালনায় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ৩২ নং ধানমন্ডিতে গিয়েই তার সাথে দেখা করলাম। তিনি জানতে চাইলেন শফিউল্লাহকে সেনাপ্রধান বানানোর সিদ্ধান্তের ফলে সেনাবাহিনীতে কি প্রতিক্রিয়া হয়েছে। আমি পরিষ্কারভাবে তাকে জানালাম তার এই সিদ্ধান্ত সেনাবাহিনীতে অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আমি তাকে বলেছিলাম অন্যায়ভাবে ব্রিগেডিয়ার জিয়াকে তার ন্যায্য পদে নিয়োগ না করে শেখ মুজিব অত্যন্ত ভুল করেছেন, কারণ এই সিদ্ধান্তে শুধু যে প্রচণ্ড বিক্ষোভই সেনাবাহিনীতে সৃষ্টি হয়েছে তা নয়, সরকার এবং সেনাবাহিনীর মাঝে ভুল বোঝাবুঝিরও সুযোগ সৃষ্টি হয়েছে। সবাই তাকে একান্তভাবে দায়ী করছে জিয়াউর রহমানের প্রতি এই অবিচার করার জন্য। ফলে তারই ভাবমূর্তির ক্ষুণ্ণ হয়েছে সেনাবাহিনীর সর্বস্তরের সদস্যদের কাছে। অবিলম্বে এই ভুলের সংশোধন হওয়া উচিত। আমার বক্তব্য শুনে শেখ মুজিব সেদিন বলেছিলেন,
কর্নেল ওসমানীর পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। সিদ্ধান্ত বদলিয়ে এই মুহূর্তে শফিউল্লাহকে সরিয়ে জিয়াউর রহমানকে চিফ বানানো তার জন্য বিব্রতকর হয়ে দাঁড়াবে। তিনি এই জবাব দিয়েছিলেন তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে। তবে তিনি কথা দিয়েছিলেন কিছুদিন পর জিয়াউর রহমানকে চিফ অফ স্টাফ বানানোর কথা তিনি পুনর্বিবেচনা করবেন। তার এই বক্তব্য অনেক কারণেই আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। তবুও আমি তার প্রতিশ্রুতিকে বিশ্বাস করে তাকে পরামর্শ দিয়েছিলাম, যতদিন শফিউল্লাহ চিফ থাকেন ততদিন ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে সাধারণ ব্রিগেড কমান্ডার বা চিফ অফ স্টাফের পিএসও হিসেবে না রেখে উপপ্রধান হিসেবে নিয়োগ করলে সেনাবাহিনীতে যে বিরূপ প্রতিক্রিয়া এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে সেটা অনেকাংশে কমে যাবে। জনাব মুজিব আমাকে কথা দিয়েছিলেন এই ব্যাপারে তিনি চিন্তাভাবনা করে দেখবেন। তিনি আমাকে একই সাথে অনুরোধ করেছিলেন তার এই অভিমত ব্যক্তিগতভাবে ব্রিগেডিয়ার জিয়াউর রহমানকে জানাতে এবং সেনাবাহিনীর মধ্যে প্রচার করতে। পরবর্তী সময়ে শেখ মুজিবের নির্দেশে আর্মিতে ডিসিওএস ডেপুটি চিফ অফ স্টাফ পদ সৃষ্টি করা হয় এবং মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে জিয়াউর রহমানকে সেই পদে নিয়োগ করা হয়। এখানে উল্লেখ্য যোগ্য চিফ অফ স্টাফ হিসেবে জনাব শফিউল্লাহর পদমর্যাদাও ছিল মেজর জেনারেল। আমাদের সবার প্রিয় জেনারেল জিয়াউর রহমানের চিফ অফ স্টাফ পদে উন্নতির যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী করেছিলেন তার বাস্তবায়নের অপেক্ষায় রইলাম আমরা। জিয়াউর রহমানের জায়গায় ব্রিগেড কমান্ডার হিসেবে পোস্টেড হলেন আমার পূর্ব পরিচিত এবং শহীদ কর্নেল তাহের। সদ্য প্রতিষ্ঠিত সেনাবাহিনীতে অবকাঠামো গড়ে তোলা ছিল অত্যন্ত দুরূহ কাজ। আমাদের প্রয়োজনীয় প্রায় কিছুই নেই তখন। নেই পর্যাপ্ত হাতিয়ার, ইকুইপমেন্ট, পোশাক পরিচ্ছেদ, নেই টুপি, বুট, প্রয়োজনীয় রসদপত্র এবং প্রশিক্ষণের সরঞ্জাম। কর্নেল তাহেরের নেতৃত্বে কুমিল্লায় সিদ্ধান্ত নিলাম যুদ্ধ বিধ্বস্ত ক্যান্টনমেন্টকে বাস উপযোগী করে গড়ে তোলার সাথে সাথে আমাদের অপারেশন এরিয়াতে গিয়ে পুনর্গঠন কাজে জনগণকে আমরা সাধ্য অনুযায়ী সাহায্য করব। রাস্তাঘাট মেরামত, ব্রিজ কালভার্ট ঠিক করা, বাড়িঘর তৈরির কাজে সাহায্য করা হবে। হেলথ সার্ভিস, ধ্বংসপ্রাপ্ত স্কুল কলেজগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করা প্রভৃতি কাজে আমরা স্থানীয় জনগণের প্রচেষ্টায় সাহায্য করব কাঁধে কাঁধ মিলিয়ে। মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের উদ্বুদ্ধ করেছিল এই ধরনের উদ্যোগ নিতে। আমাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছিলেন জনগণ। এই ধরনের কর্মতৎপরতায় আমরা জনগণের মনে এই ধারণা জন্মাতে সক্ষম হয়েছিলাম যে শোষণমূলক পাক বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে মূল্যবোধ ও চারিত্রিক ব্যতিক্রম রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী জনগণের সেবায় নিবেদিত প্রাণ এবং দেশপ্রেমিক। জনগণকে শোষণ এবং নির্যাতন করার জন্য এই সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে না। সেনাবাহিনীর জনপ্রিয়তায় শুধু যে বেড়ে গিয়েছিল আমাদের তৎপরতায় তাই নয়, আমাদের সম্পর্কে জনগণের মধ্যে গড়ে উঠেছিল একটা বিশ্বাসযোগ্য নির্ভরশীলতা। আমাদের এই ধরনের গঠনমূলক তৎপরতার সাফল্যের কথা ছড়িয়ে পড়েছিল দেশের সর্বত্র। আমাদের সাফল্য এবং ইতিবাচক দিকগুলো অন্যান্য ফরমেশনের দেশপ্রেমিক সচেতন অংশের মাঝে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিল, যার ফলে অন্যান্য জায়গায় বিভিন্ন ইউনিটের সদস্যরাও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই ধরনের গণমুখী ভূমিকা পালনের জন্য অল্প কিছুদিনের মধ্যেই শাসক মহল এমনকি সেনাবাহিনীর প্রতিক্রিয়াশীল গোষ্ঠীও আতঙ্কিত হয়ে ওঠে। জনগণের সাথে সেনাবাহিনীর এই ধরনের সুসম্পর্ক এবং বিশ্বাসযোগ্যতা গড়ে ওঠাকে তারা তাদের স্বার্থের পরিপন্থী বলে মনে করে। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ জুড়ে তখন ব্যাপক রিলিফ তৎপরতা চলছিল। রিলিফ বিতরণের ক্ষেত্রে স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দের অসাধুতার কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত লোকজনেরা রিলিফ পাচ্ছিলেন না। আমরা আমাদের অধীনস্থ এলাকায় রিলিফ বিতরণের ব্যাপারে সব রকম দুর্নীতির বিরুদ্ধে হস্তক্ষেপ করার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ঠিকমতো রিলিফ সামগ্রী পান। এতে বিশেষভাবে আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্বার্থে আঘাত লাগে, ফলে তারা আমাদের বিরুদ্ধে ভীষণভাবে চটে যান। এরই ফলে পার্টি প্রধান শেখ মুজিব জেনারেল শফিউল্লাহর মাধ্যমে এক আদেশ জারি করে আমাদের গণমুখী সমস্ত তৎপরতা বন্ধ করে দেন। আদেশের সপক্ষে যুক্তি হিসেবে প্রচার চালানো হয় সেনাবাহিনী সেবামূলক প্রতিষ্ঠান নয়। সপ্তদশ অধ্যায় সেনা পরিষদ এবং সেনাবাহিনীর স্বৈর শাসনের বিরোধিতা। সেনা পরিষদ গঠিত হল জনগণের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার না করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। কুখ্যাত আত্রাই অপারেশন, এন্টি স্মাগলিং অপারেশনকালে সামরিক বাহিনীর সদস্যরা সরকারি দলের আসল চরিত্র অনুধাবন
করতে পারেন। সেনাবাহিনীর সফলতায় চোরাচালানের মাত্রা যখন কমে আসছিল, তখন দলীয় চাপের মুখে শেখ মুজিব সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশ দিলেন। জনগণ এবং সেনাবাহিনী ওই আদেশে হতাশ হয়ে পড়ে। কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ ছাপালেন। শেখ মুজিবের ক্ষমা প্রস্তাব প্রত্যাখ্যান করে চাকুরিতে ইস্তফা দিয়ে সর্বহারা পার্টিতে তিনি যোগদানের সিদ্ধান্ত নেন। কর্নেল তাহেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে ড্রেজার অর্গানাইজেশনে নিয়োগ করা হলো। গণবাহিনী গঠনের সিদ্ধান্ত নিলেন কর্নেল তাহের। স্বৈরাচার যখন খোলা নিয়মতান্ত্রিক রাজনীতির সব পথ বন্ধ করে দেয়, তখন রাজনীতিতে বেজে ওঠে অস্ত্রের ঝনঝনানি। 1973-এর এপ্রিল মাসে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিকারী দমন অভিযানের জন্য সামরিক বাহিনীকে আবার তলব করতে বাধ্য হয় মুজিব সরকার। অপারেশনে ধরা পড়ল সরকারি দলের অনেক শীর্ষস্থানীয় নেতা ও রুই কাতলা। ক্রোধে ফেটে পড়লেন প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দল। প্রধানমন্ত্রীর হুকুম তামিল করে আটককৃত দুষ্কৃতিকারীদের প্রায় সবাইকেই ছেড়ে দিতে হলো, স্বয়ং জেনারেল শফিউল্লাহকেই। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত সব অফিসারদের ইতিমধ্যে সেনাবাহিনীতে পুনর্বাসন করা হয়। শেখ মুজিবুর রহমানের বিশেষ আস্থাভাজন এবং সমস্ত অফিসারদের একটি অংশ শেখ সাহেবের চোখ ও কান হিসেবে সেনাবাহিনীর উপর নজর রাখছিলেন। প্রভাবশালী ওই মহলটির করুণা পেয়ে ব্যক্তি স্বার্থ এগিয়ে নেবার জন্য তাদের দালালি করতে তখন অনেকেই নীতি বিসর্জন দিয়ে তাদের এজেন্ট হয়ে যান। এদের মাধ্যমে সেনাবাহিনীর সব খবরাখবর শেখ মুজিবের কান অবধি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। সেই সময়ে এদের চোখে ধুলা দিয়ে আমরা কিছু তরুণ অফিসার উদ্যোগ নেই ব্যক্তিগত যোগাযোগ এবং মত বিনিময়ের মাধ্যমে সচেতন দেশপ্রেমিক ও সমমনা ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় একটি অঘোষিত সংগঠন গড়ে তোলার। প্রতিষ্ঠিত হয় সেনা পরিষদ। সেনা পরিষদ সরকারের প্রতিটি নীতি ও পদক্ষেপ সম্পর্কে অত্যন্ত সজাগ থাকত। প্রতিটি পদক্ষেপ এবং ইস্যুর চুলচেরা বিশ্লেষণ করে জাতীয় পরিসরে এবং সামরিক বাহিনীর উপর এ সমস্ত নীতি পদক্ষেপের প্রভাব এবং প্রতিক্রিয়া কী হবে অথবা হতে পারে সেই বিষয়ে অধীনস্থ সৈনিকদের বুঝিয়ে বলা হতো সেনা পরিষদের তরফ থেকে। সৈনিকদের সচেতনতার মান বাড়িয়ে তোলার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছিলাম আমরা। সরকারি নীতি ও কার্যক্রম সম্পর্কে দৃষ্টি রাখা ছাড়া দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়েও চিন্তাভাবনা করত সেনা পরিষদ। কি হচ্ছে, কি হওয়া উচিত, কি উচিত নয়, বিভিন্ন জাতীয় সমস্যা এবং সম্ভাব্য সমাধান প্রভৃতি বিষয়ে নিয়মিত আলোচনা করা হতো সেনা পরিষদের স্টাডি সার্কেলগুলোতে। সব কিছুই করা হতো অতি সতর্কতার সাথে, গোপনে। বেসামরিক আমলা, ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী মহলের দেশপ্রেমিক সচেতন সদস্যদের সাথে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সূত্রে যোগাযোগ রক্ষা করে মত বিনিময় করতেন সেনা পরিষদের ভারপ্রাপ্ত সদস্যরা। এমনকি আওয়ামী লীগ নেতৃত্বের বিভিন্ন স্তরের অনেকের সাথেও যোগাযোগ ছিল সেনা পরিষদের। আন্তরিকভাবে নিয়মিতভাবে খবরাখবর আদান প্রদান এবং খোলামেলা মত বিনিময়ের ফলে ক্ষেত্রবিশেষে অনেকের সাথে সেনা পরিষদের সদস্যদের সম্পর্ক নিবিড় হয়ে ওঠে। সেনাবাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও সেনা পরিষদের সদস্যরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হন। অনেকের সাথে ব্যক্তিগত বন্ধুত্বও গড়ে ওঠে। আলোচনাকালে অনেকেই মত পোষণ করেন জাতির এই ক্রান্তি লগ্নে জনগণকে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে বাঁচাবার সংগ্রামে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে অগ্রণী হয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব নিতে হবে, এর কোনো বিকল্প নেই। তাদের এই ধরনের বক্তব্যের জবাবে সেনা পরিষদের তরফ থেকে বলা হতো মুক্তিযোদ্ধা হিসেবে জনগণের মুক্তি সংগ্রামকে এগিয়ে নেবার জন্য কিছু করণীয় থাকলে সে দায়িত্ব যে কোনো ত্যাগের বিনিময়ে পালন করতে প্রস্তুত রয়েছে সেনা পরিষদ। তবে সেনা পরিষদের যে কোনো ভূমিকাই হবে সহায়ক শক্তি হিসেবে সংগ্রামকে এগিয়ে নেবার লক্ষ্যে, নিজেদের ক্ষমতা দখলের জন্য নয়। তৃতীয় বিশ্বে রাজনীতিবিদদের ব্যর্থতা কিংবা সামাজিক অস্থিরতার সুযোগে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং রাজনীতিতে সামরিক বাহিনীর প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার ফলে কোনো দেশেই গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি, প্রতিষ্ঠিত হয়নি মানবিক অধিকার। একমাত্র সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব সার্বিক আর্থসামাজিক মুক্তি অর্জন। আর এই প্রক্রিয়ায় নেতৃত্বের দায়িত্ব অবশ্যই নিতে হবে পরীক্ষিত দেশপ্রেমিক প্রগতিশীল রাজনীতিবিদদের। এটাই ছিল সেনা পরিষদের দৃঢ় বিশ্বাস। 1972 সালের শেষের দিকে হঠাৎ করে কর্নেল তাহেরকে কমান্ড থেকে সরিয়ে ঢাকার হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। কর্নেল তাহেরকে কমান্ড থেকে সরিয়ে দেওয়ার প্রধান কারণ ছিল তার নিখাদ দেশপ্রেম এবং গণমুখী চিন্তা চেতনা। আমাদের উপরও নজর রাখা হচ্ছিল, সেই বিষয়টিও পরিষ্কার হয়ে গেল
কর্নেল তাহেরের বদলির মাধ্যমে। মুক্তিযুদ্ধে কর্নেল তাহের একটি পা হারান। বদলির কারণ হিসেবে খোঁড়া যুক্তি দেওয়া হলো, তিনি পঙ্গু, তাই ব্রিগেড কমান্ডার হিসেবে তাকে রাখা যায় না, তার জন্য স্টাফ পদই উপযুক্ত। মেজর জলিল ইতিমধ্যে বেকসুর খালাস পাবার পর সেনাবাহিনীর চাকরি থেকে পদত্যাগ করে জাসদ গঠন করেছেন। দেশের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগ সরকারের গণবিরোধী রূপ ক্রমশ প্রকাশ হয়ে পড়ছে তাদের বিভিন্ন নীতি ও কার্যক্রমে। অপশাসন ও শোষণের সীমাহীন নিষ্পেষণে জনগণের প্রাণ প্রায় ওষ্ঠাগত। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে জীবনের নিরাপত্তার অভাব সমাজকে অস্থিতিশীল করে তুলেছে। অর্থনৈতিক অব্যবস্থাপনা ও অবাধ লুটপাট এবং চোরাচালানের ফলে বেঁচে থাকা হয়ে উঠেছে দুর্বিষহ। সবকিছু মিলিয়ে দেশ এক চরম নৈরাজ্যে পরিণত হয়েছে আওয়ামী সরকারের বিশ্বাসঘাতকতা এবং ব্যর্থতায়। সরকারি শোষণের বিরুদ্ধে মাওলানা ভাসানী ভারত থেকে ফিরেই সরকার বিরোধী আন্দোলনে অবতীর্ণ হন। তার নেতৃত্বে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সরকার বিরোধী আন্দোলনে তৎপর হয়ে ওঠে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এনে বিরোধী দলগুলো বলে যে দেশ স্বাধীন হয়নি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ভারতের প্রতি বিদ্বেষ জনগণের মনে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। স্বাধীনতা সংগ্রামে বিজয়ী বাংলাদেশিদের আশা আকাঙ্ক্ষায় ভাটা পড়তে শুরু করে। যুদ্ধ অপরাধীদের বিচার ভারতের স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছিল। দালাল আইন প্রত্যাহার এবং হাজার হাজার রাজাকার, আলবদর ও শান্তি কমিটির সদস্যদের সাধারণ ক্ষমা প্রদর্শন শেখ মুজিবের মহানুভবতা বলে প্রচার করা হলেও আসলে দেশপ্রেমিকদের বিরুদ্ধে প্রতিপক্ষ শক্তি হিসেবে এদের দাঁড় করানোর জন্যই এই ক্ষমা প্রদর্শন করা হয়েছিল। পরবর্তীকালে ধর্ম ব্যবসায়ীদের রাজনীতিতে পুনর্বাসন এবং সরকারি গুরুত্বপূর্ণ পদে তাদের বহাল করার জন্য শেখ মুজিবুর রহমানই দায়ী। দেশদ্রোহিতায় অভিযুক্ত হত্যা, লুণ্ঠন, ধর্ষণ ও বুদ্ধিজীবী নিধনের সাথে জড়িত অপরাধীদের দেশের প্রচলিত আইনে বিচার না করে তাদের ক্ষমা করার ধৃষ্টতা দেখিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, জনগণের প্রত্যাশা জলাঞ্জলি দিয়ে। দেশের সার্বিক অবস্থার দ্রুত অবনতির সাথে সাথে যেখানেই বিরোধী দলগুলো সরকার বিরোধী আন্দোলনে জনগণকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন, সেখানেই চরম হিংস্রতায় হায়নার মতো আওয়ামী লীগ সরকার তাদের ওপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের সমূলে উৎপাটন করার চেষ্টা চালায়। 1972 সালের মাঝামাঝি জনাব ওয়াহিদুর রহমান এবং টিপু বিশ্বাসের নেতৃত্বে বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা আত্রাই, পাবনা, রাজবাড়ী জেলার কিছু কিছু জায়গায় বেশ তৎপর হয়ে ওঠে। শেখ মুজিব তাদের দমন করার জন্য তার বিশেষ প্রিয়ভাজন কর্নেল সাফায়েত জামিলকে, তৎকালীন রংপুরের ব্রিগেড কমান্ডার, হুকুম দিলেন তাদের নির্মূল করার জন্য। নেতার ব্যক্তিগত অনুকম্পা লাভের জন্য কর্নেল সাফায়েত জামিল অন্ধের মতো আত্রাই অপারেশনে ঝাঁপিয়ে পড়লেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শে ওই সমস্ত এলাকা থেকে সমর্থ ছেলে মেয়েদের ধরে এনে কোনো রকম তদন্ত এবং বিচার ছাড়াই তাদের মেরে ফেলার এক জঘন্য খেলায় মেতে উঠলেন তিনি। তার এই অন্যায় তৎপরতার বিরোধিতা করে তারই ব্রিগেড মেজর ক্যাপ্টেন নূর চৌধুরী। সাফায়েত জামিলকে স্টাফ অফিসার হিসেবে নূর বোঝাতে চেষ্টা করেছিল যে শেখ সাহেবের প্রতি তার অন্ধ আনুগত্য থাকলেও এইভাবে ব্যক্তি স্বার্থে নিষ্ঠুরের মতো ছেলে মেয়েদের মেরে ফেলা অন্যায় এবং অযৌক্তিক। এই ধরনের পাশবিকতার জন্য নিজের বিবেকের কাছেই তিনি একদিন দায়ী হয়ে পড়বেন। অযৌক্তিক এই হত্যাযজ্ঞের ভাগিদার হওয়া ক্যাপ্টেন নূরের পক্ষে সম্ভব ছিল না। ক্যাপ্টেন নূরের এই পরামর্শ সেদিন কর্নেল সাফায়েত জামিল গ্রহণ করেননি। ফলে ক্যাপ্টেন নূর বাধ্য হয়ে নিজের উদ্যোগেই হেডকোয়ার্টার্সে পোস্টিং নিয়ে ঢাকায় চলে আসে। আত্রাই অপারেশনের সাফল্যের জন্য শেখ মুজিব পুরস্কার স্বরূপ কর্নেল সাফায়েতকে পরে ঢাকা ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। সামরিক বাহিনীর অফিসার ও সদস্যদের বদলি ও শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে নিজেদের অনুগত রাখার নীতি গ্রহণ করে মুজিব সরকার। এমনকি কৃতি ও জনপ্রিয় অনেক সামরিক অফিসারকে বাধ্যতামূলক অবসর প্রদান এবং বিদেশের দূতাবাসে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আওয়ামী সরকার। 1973 সালের নির্বাচনের আগে অবৈধ চোরাচালানের ফলে রিলিফ বিতরণের ক্ষেত্রে চরম অরাজকতার সৃষ্টি হয়। বাধ্য হয়ে সরকার চোরাচালান দমন করার জন্য সেনাবাহিনীকে নিয়োগ করে। সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসার এবং সদস্যরা তাদের সর্বশক্তি দিয়ে চোরাচালান বন্ধ করার দায়িত্ব গ্রহণ করেন। তাদের আন্তরিকতা অল্প সময়ের মধ্যেই জনগণের মনে আশার সঞ্চার করে। এই অপারেশনের নাম ছিল এন্টি স্মাগলিং অপারেশন। আমরা সমমনা সবাই সিদ্ধান্ত নেই, যদিও তখন আমরা সুগঠিত নই, তবুও যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের দায়িত্ব পালন করে দেশপ্রেমের প্রকাশ ঘটাবো। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে আমাদের। এই অপারেশন করার সময়ে তরুণ অফিসার এবং সৈনিকগণ ক্ষমতাসীন দলের
রাজনৈতিক নেতৃবৃন্দের ও টাউট বাটপারদের অসৎ চরিত্র এবং সম্পদ গড়ে তোলার লোভ লালসার অভিলাষ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে সমর্থ হন। রাজনৈতিক নেতা ও টাউটদের সঙ্গে তাদের মুখোমুখি দ্বন্দ্বে আসার সুযোগ পান। আমরা অপারেশন কমান্ডার হিসেবে প্রতিজ্ঞা করি পেটের ক্ষুধার তাড়নায় যে ট্রাক ড্রাইভার কিংবা পোর্টের বোঝা বয়ে চোরাচালানের সামগ্রী বর্ডারের ওপারে নিয়ে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে তাদের ধরেই ক্ষান্ত হব না। আমাদের প্রচেষ্টা হবে চোরাচালানের মূল ব্যক্তিদের জনসম্মুখে প্রকাশ করা, ক্ষমতা বলয়ের ওই সমস্ত অসাধু রুই কাতলাদের উন্মোচন করা যারা পর্দার অন্তরালে থেকে ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সম্পদের চোরাচালানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলছে জনগণের লাশের ওপর। অল্প সময়ে জানা গেল সব সীমান্তে চোরাচালানের মূলে রয়েছে ভারতের একটি প্রভাবশালী মারোয়ারি গোষ্ঠী এবং সরকারি দলের ক্ষমতাসীন মন্ত্রী ও নেতারা। শেখ মুজিবের কনিষ্ঠ ভ্রাতা শেখ আবু নাসের, স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী, তদীয় পুত্র নাসিম, বন ও মৎস্যমন্ত্রী সেরেনিয়াবাদ, তদীয় পুত্র হাসনাত, গাজী গোলাম মোস্তফা সরাসরিভাবে ওই মারোয়ারি চক্রের সাথে জড়িত বলে তথ্য পাওয়া যায় বিভিন্ন গোয়েন্দা সূত্রে এবং সরজমিনে তদন্তের ফলে। সব ঝুঁকি কাঁধে নিয়ে আমরা তাদের চরিত্র এবং দুষ্কর্মের ফিরিস্তি তুলে ধরতে থাকি জনগণের কাছে। অফিসার এবং সৈনিকরা পরিষ্কার বুঝতে পারেন দেশের বর্তমান ক্ষমতাসীন দল এবং নেতারাই হচ্ছে দেশের দুর্গতির মূল উৎস। তাদের যোগসাজশে লুটেরারা দেশ ও জাতিকে দেউলিয়া করে তুলছে। সেনা পরিষদের প্রচারণা এবং সরকার সম্পর্কে সংগঠনের মূল্যায়নের সত্যতা নিজেদের অভিজ্ঞতা দিয়ে যাচাই করার সুযোগ পান সেনা সদস্যরা। তারা বুঝতে পারেন নিঃস্বার্থ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে চাকুরি ও জীবনের ঝুঁকি নিয়ে সেনা পরিষদের নেতৃত্ব এবং সদস্যরা তাদের সচেতনতা বাড়াবার জন্য নিবেদিত প্রাণ হয়ে সবকিছু করছিলেন। এর ফলে সেনা পরিষদের প্রতি তাদের শ্রদ্ধাও বেড়ে গিয়েছিল। এভাবেই সেনাবাহিনীতে সেনা পরিষদের ভাবমূর্তি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এন্টি স্মাগলিং অপারেশন সম্পর্কে একটা ঘটনার কথা পাঠকদের সামনে তুলে ধরছি। এ থেকেই তৎকালীন সরকারের চরিত্র সম্পর্কে তারা ধারণা করতে পারবেন। দিনাজপুরের অপারেশন কমান্ডার একদিন ঢাকায় কন্ট্রোল রুমে খবর পাঠালো 4 জন মারোয়ারি স্মাগলার আর্মির ভয়ে ঢাকায় গিয়ে জনাব মনসুর আলীর ছেলে নাসিমের সহচর্যে তার বাড়িতে আশ্রয় গ্রহণ করে আত্মগোপন করে আছে। ঢাকায় সিদ্ধান্ত নেওয়া হলো জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করে মারোয়ারিদের গ্রেফতার করা হবে। কিন্তু আর্মি হেডকোয়ার্টার্সের হস্তক্ষেপে ঢাকার এরিয়া কমান্ডার জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করার সিদ্ধান্ত বাদ দিতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চাপের মুখেই আর্মি হেডকোয়ার্টার্স থেকে এই ধরনের হস্তক্ষেপ হয়েছিল। ওই ঘটনার পর সরকার আর্মির তৎপরতা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠে। অপারেশনের ফলে একদিকে সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরকার ও তার দলের মুখোশ উন্মোচিত হয়ে পড়ায় ক্ষমতাসীনরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় কি করা উচিত সেটা ভেবে উভয় সংকটে পড়ল সরকার ও সরকারি দল। এই অবস্থাতেও দাতা গোষ্ঠীর চাপে সরকার বাধ্য হয়ে সামরিক বাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দিল খাদ্য সামগ্রী দেশের সকল অঞ্চলে সময়মতো পৌঁছে দেবার। সেনাবাহিনী শুরু করল অপারেশন ফুড। এই অপারেশনেও অভূতপূর্ব সফলতা অর্জন করে সেনাবাহিনী তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে এই অপারেশন আর্মির হাতে দেয়ায় ভীষণ অসন্তোষ দেখা দেয় সরকারি দলের মাঝে। কারণ তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল প্রতি ক্ষেত্রে। সব পর্যায়ে দলীয় স্বার্থের পরিপন্থী এই সমস্ত অপারেশন বন্ধের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলো প্রধানমন্ত্রীর ওপর। তিনি দলীয় স্বার্থের খাতিরে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অবিলম্বে সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশ দেন। এতে জনগণের মনে দারুণ ক্ষোভ সৃষ্টি হয়। সেনাবাহিনী বাধ্য হয়ে ব্যারাকে ফিরে আসে। সরকার প্রধানের এ ধরনের পক্ষপাতিত্বের ফলে সেনাবাহিনীর সদস্যরা হতাশ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে কর্নেল জিয়াউদ্দিন, ঢাকার ব্রিগেড কমান্ডার, অভিমত প্রকাশ করেন বর্তমান সরকারের অধীনে সামরিক বাহিনীতে থেকে জনগণের স্বার্থে কাজ করা সম্ভব নয়, সরাসরিভাবে সরকারের বিরোধিতা করাও সম্ভব নয়। তাই সরকারি অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের মাঝ থেকেই গড়ে তুলতে হবে দুর্বার প্রতিরোধ সংগ্রাম। তার অভিব্যক্তিতে প্রচ্ছন্ন ইঙ্গিত পেলাম তিনি সক্রিয় রাজনীতির কথা ভাবছেন। তার অভিমতের পরিপ্রেক্ষিতে সেনা পরিষদের মনোভাব ছিল তার বক্তব্য অবশ্যই যুক্তিসম্পন্ন। সরকার বিরোধী আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নেওয়া সম্ভব জনগণের রাজনৈতিক আন্দোলনে গতিশীলতা সৃষ্টি করেই। মূলত এই দায়িত্ব পালনের ভার
দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী দল ও নেতৃত্বের ওপর। তবে আমরাও সেনাবাহিনীর ভেতরে অবস্থান করেও জনগণের আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারব যদি নিজেদের সংগঠিত করতে পারি। 1972 সালের গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডেতে কর্নেল জিয়াউদ্দিন তার সারা জাগানো নিবন্ধ প্রকাশ করেন। এই নিবন্ধের মাধ্যমে তিনি সরাসরি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তিনি তার নিবন্ধে লেখেন, ইন্ডিপেন্ডেন্স হ্যাজ বিকাম অ্যান agony for the people of this country. Stand on the street and you see purposeless, spiritless, lifeless face going through the machines of life. Generally, after a liberation war, the new spirit carries through and the country builds itself out of nothing. In Bangladesh, the story is simply other way round. The whole of Bangladesh is either beginning or shining sad song or shouting without awareness. The hungry and poor are totally lost. The country is on the verge of falling into the abyss. নির্ভীক এই মুক্তিযোদ্ধা এই নিবন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে 25 বছরের গোপন চুক্তি জনসমকক্ষে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে উল্লেখ করে তিনি বলেন, উই ফট উইদাউট হিম অ্যান্ড ওন, ইফ নিড বি উই উইল ফাইট এগেইন উইদাউট হিম। শেখ মুজিবুর রহমান সে সময় লন্ডনে গলব্লাডার অপারেশনের পর সুইজারল্যান্ডের এক স্বাস্থ্যনিবাসে অবস্থান করছিলেন। কর্নেল জিয়াউদ্দিনের লেখা দেশের চাঞ্চল্যর সৃষ্টি করেছে জানতে পেরে তড়িঘড়ি করে তিনি দেশে ফিরে এলেন। কর্নেল জিয়াউদ্দিনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। মুক্তিযোদ্ধাদের অনেক কষ্টের এবং ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরোধিতা করতে, আবার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধাবোধ করবেন না তারা। তার এই লেখা থেকে দেশবাসী প্রথম পরিষ্কারভাবে জানতে পারেন স্বাধীনতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রমোদ গুনলেন আর্মি চিফ শফিউল্লাহ। তিনি জিয়াউদ্দিনকে হাতে পায়ে ধরে অনেক মিনতি করেছিলেন যেন শেখ সাহেব ফিরে এলে ছাপানো নিবন্ধের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেন। কারণ শফিউল্লাহ বুঝতে পেরেছিলেন কর্নেল জিয়াউদ্দিনের লেখা রাজনৈতিক মহলে, বিশেষ করে তরুণ ও ছাত্র সমাজ ও সেনাবাহিনীতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সেনাবাহিনীতে কোনো প্রকার বিস্ফোরণ যাতে না ঘটে তার জন্যই মিনতি জানিয়েছিলেন তিনি। শেখ মুজিব দেশে ফিরে বিস্ফোর সম্মুখ অবস্থার গুরুত্ব উপলব্ধি করতে পেরে জেনারেল শফিউল্লাহকে জিজ্ঞাসা করেন, কি করে অবস্থার সামাল দেয়া যায়? শফিউল্লাহ শেখ সাহেবকে জানালেন, নিবন্ধ ছাপানোর পর কর্নেল জিয়াউদ্দিনের ভাবমূর্তি তরুণ অফিসার এবং জওয়ানদের মধ্যে আরও বেড়ে গেছে। এই অবস্থায় কর্নেল জিয়াউদ্দিনের প্রতি কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হলে আর্মির মধ্যে আকস্মিক বিস্ফোরণ ঘটে যেতে পারে। শেখ মুজিব তার মোরালি বুদ্ধি দিয়ে ঠিক করলেন কর্নেল জিয়াউদ্দিনকে ডেকে কিছু বকাবকি করে তাকে দিয়ে কৌশলে মাফ চাইয়ে নেবেন। তাকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হলো জেনারেল শফিউল্লাহকে। গণভবনে জিয়াউদ্দিনকে নিয়ে এলেন শফিউল্লাহ। প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে সেলুট করে দাঁড়াতেই গর্জে উঠলেন শেখ মুজিব, তুমি কোন সাহসে এই ধরনের নিবন্ধ ছাপালে? জানো তোমার অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সমান? সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় এই ধরনের লেখা ছাপানো বেআইনি। আমি তোমাকে এই ধরনের গুরুতর অপরাধের জন্য কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধে তোমার বিশেষ অবদানের পরিপ্রেক্ষিতে এবারের মতো তোমাকে মাফ করব যদি তুমি শফিউল্লাহকে লিখিতভাবে দাও যে তুমি অন্যায় করেছ। এক নাগারে বলে গেলেন শেখ মুজিব। সবকিছুই চুপ করে শুনলেন কর্নেল জিয়াউদ্দিন। তিনি জবাব দিলেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, আপনার দয়া দাক্ষিণ্য আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি যা লিখেছি সেটা আমার বিশ্বাস, অতএব ক্ষমা চাওয়ার কিংবা ক্ষমা পাওয়ার কোনো অবকাশ নেই এখানে। আপনি ঠিকই বলেছেন যে চাকুরিতে থাকাকালীন অবস্থায় এই ধরনের লেখা ছাপানো অন্যায়, তাই আমি আমার কমিশনে ইস্তফা দিয়েই আমার নিবন্ধ চেপেছি। এইভাবে সেদিন শার্দুল সন্তান কর্নেল জিয়াউদ্দিন শেখ মুজিবকে স্তম্ভিত করে দিয়ে গণভবন থেকে বেরিয়ে এসেছিলেন। তার বেরিয়ে আসার পর শফিউল্লাহকে শেখ মুজিব অনুরোধ করেছিলেন জিয়াউদ্দিনকে বোঝাবার জন্য। হেডকোয়ার্টার্সে ফিরে এসে জেনারেল শফিউল্লাহ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ প্রমুখ অনেকেই কর্নেল জিয়াউদ্দিনকে বোঝাবার চেষ্টা করেছিলেন। জিয়াউদ্দিন তাদের চুপ করিয়ে দিয়েছিলেন তার শানিত জবাব দিয়ে। তিনি বলেছিলেন, নিজের আত্মার সাথে বেইমানি করতে পারবো না সামান্য চাকুরির লোভে। তাছাড়া তাদের মতো মেরুদণ্ডহীন কমান্ডারদের অধীনে একই সংগঠনে
তাদের অধীনস্থ হয়ে চাকুরি করে তিনি তার আত্মসম্মান খোয়াতে রাজি নন। এইভাবে সেনাবাহিনীতে ইস্তফা দিয়ে তিনি পরে সর্বহারা পার্টিতে যোগদান করেন। এই ঘটনার কিছুদিন পর অন্যায়ভাবে কর্নেল তাহেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে তাকে ড্রেজার অর্গানাইজেশনের পরিচালক পদে নিয়োগ করা হয়। এই নতুন পদে অধিষ্ঠিত হবার পর কর্নেল তাহের জাসদের সশস্ত্র গোপন সংগঠন গণবাহিনী গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে তাকে বের করে দেবার পরও আমাদের যোগসূত্র ছিন্ন হয়নি কখনো। আমরা আমাদের স্ব অবস্থানে থেকেই একই লক্ষ্যে কাজ করে যেতে থাকি। লক্ষ্য একটাই, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন, গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা কায়েম করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সাহায্য করা। আমাদের মাঝে আদর্শগত বন্ধন এত সুদৃঢ় ছিল যে আমরা বিশ্বাস করতাম জাতীয় মুক্তির বৃহৎ স্বার্থে যে কোনো ক্রান্তিলগ্নে আমরা সবাই এক হয়ে লড়তে পারব নির্দ্বিধায়। 1973 সালে জাতীয় নির্বাচনে কারচুপির মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হল আওয়ামী লীগ, কিন্তু দেশের অবস্থার কোনো পরিবর্তন হলো না। সার্বিক অবস্থার অবনতির গতি দ্রুততর হলো মাত্র। মরিয়া হয়ে উঠলেন সরকার। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রচেষ্টায় সরকারি দলের লক্ষ্যহীনতা ও নৈরাজ্যিক কার্যকলাপের মুখে বাংলাদেশের নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিরোধী দলগুলি এবং সামগ্রিকভাবে নিয়মতান্ত্রিক রাজনীতি নিক্ষিপ্ত হল এক সংকটময় পরিস্থিতির মধ্যে। নিয়মতান্ত্রিক রাজনীতি শাসিত যে কোনো দেশেই কোনো বিশেষ একটি দল দেশের শাসনতন্ত্রকে দলীয় সম্পদ মনে করে না। সেখানে শাসনতন্ত্রের প্রতি অনুগত 2 বা ততোধিক রাজনৈতিক দল থাকে। ক্ষমতার হাতবদল হয় সে সমস্ত দলগুলোর মধ্যেই। জাতীয় স্বার্থের মৌলিক বিষয়ের প্রশ্নে তারা একে অপরের সহযোগিতা করে থাকে। এই সহযোগিতার ভিত্তিতেই নিয়মতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয়। বাংলাদেশে যেখানে সরকার নিজের স্বার্থের সাথে রাষ্ট্রের স্বার্থকে এক করে দেখেছে, সেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশ মোটেই সম্ভব নয়। বিরোধী দলগুলো অনৈক্য এবং অন্যান্য কারণে আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠতে পারছে না। তাদের ওপর নিষ্পেষণ চালিয়ে আওয়ামী লীগ দেশব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি করেছে, সেখানে বিরোধী দলগুলো ভবিষ্যতে কখনো পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে পারবে কিনা সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই প্রক্রিয়া আওয়ামী লীগকেও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে দেবে না। যেভাবে সরকারি দল আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে নিয়মতান্ত্রিক রাজনীতির সব নীতি বিসর্জন দিয়ে নিজেদের আখের গোছাতে উঠে পড়ে লেগেছে, তাতে অদূর ভবিষ্যতেই দেশে প্রতিষ্ঠিত হবে স্বৈরাচার। স্বৈরাচার যখন খোলা নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশের সব দরজা বন্ধ করে দেয়, তখন স্বৈরা শাসনের বিরুদ্ধে দানা বেঁধে ওঠে রাজনৈতিক গোপন তৎপরতা। রাজনীতিতে বেজে ওঠে অস্ত্রের ঝনঝনানি। রাজনৈতিক বিরোধিতা রূপ নেয় সশস্ত্র সংগ্রামের। 1973 সালের 11ই নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বার্ষিক সম্মেলনে শেখ মুজিবের ভাষণই এর বড় প্রমাণ। তিনি ওই ভাষণে বলেন, যারা রাতের বেলায় গোপনে রাজনৈতিক কর্মী, ছাত্র, সাধারণ মানুষকে হত্যা করে, তাদের সঙ্গে ডাকাতদের কোনো পার্থক্য নেই। কেউ যদি নিরীহ জনসাধারণকে হত্যা করতে পারে, তাহলে আমাদেরও তাদের গুলি করে হত্যা করার অধিকার আছে। বঙ্গবার্তা, 12ই নভেম্বর 1973। ইতিহাসের লিখন যে রাষ্ট্র ও সরকার প্রধান অস্ত্রের জোরে বিরোধীদের শায়েস্তা করার চেষ্টা করছেন, তার পতনও ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্রের মুখেই। ওই একই দিন ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি মাওলানা ভাসানী রাজশাহীর এক জনসভায় বলেন, সরকার যেভাবে বিরোধী দলীয় কর্মী হত্যা করা শুরু করেছে, তার ফলে এই দেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ হতে চলেছে। এই অবস্থা চলতে থাকলে কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করা যাবে না। দমননীতি এবং মানুষকে হত্যা করে দেশ শাসন করা যায় না। আইয়ুব খান, ইয়াহিয়া খানের পতন হয়েছে অতীতে। এই ধরনের দমননীতি চলতে থাকলে এই সরকারের পতনও ঘটবে খুব তাড়াতাড়ি। ইতিহাস থেকে শিক্ষা নাও। নিয়মতান্ত্রিক রাজনীতি এবং বিরোধী দল ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার বেঁচে থাকতে পারে না। 12ই নভেম্বর 1973। রাজনৈতিক কর্মী নিধনের ব্যাপারে জাসদের বক্তব্য ছিল একই রকম। সরকার এবং বিরোধী পক্ষের বক্তব্য থেকে যে জিনিসটা স্পষ্ট হয়, তা হলো আজকের বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পরিবেশ আছে, সেটা কেউই স্বীকার করছে না। উভয় পক্ষই একমত যে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়মতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের শান্তিশৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক রাজনীতিকে রক্ষা ও পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত নির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্যের দুটি বিষয় এখানে বিশেষভাবে প্রাণিধানযোগ্য। প্রথমত, তিনি বিরোধী দলীয় কর্মীদের ডাকাত বলে অভিহিত করেছেন। দ্বিতীয়ত, সে সমস্ত ডাকাতদের গুলি করে হত্যা করার অধিকারও তার রয়েছে বলে দাবি করেছেন। বিরোধী কর্মীদের চোর, ডাকাত, দেশদ্রোহী, ক্রিমিনাল আখ্যা দেওয়ার রেয়াজ সেই 1947 সাল থেকে শুরু হয়েছিল। 1950 সালে নুরুল আমিন বিরোধী দলের নেতৃবৃন্দকে ডাকাত দলের সর্দার বলে আখ্যায়িত করেছিলেন। রাজশাহীর ছাপড়া ওয়ার্ডে নাচল বিদ্রোহের রাজবন্দীদের গুলি করে মারা এবং ইলা মিত্রকে পুলিশ কর্তৃক ধর্ষণকেও সরকার তাদের গণতান্ত্রিক অধিকার বলে দাবি করেছিলেন। 1970 সালে যখন রাজবন্দীদের মুক্তির জোর দাবি উঠেছিল পূর্ব পাকিস্তানে, তখন স্বৈরাচারী ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের সব রাজনীতিবিদদের ক্রিমিনাল আখ্যায়িত করেছিলেন এবং তাদের মুক্তির দাবি নাকচ করে দিয়েছিলেন। পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছিল নুরুল আমিন এবং ইয়াহিয়া খানের দোসররাই ছিল প্রকৃত ক্রিমিনাল। বিরোধী পক্ষকে চোর, ডাকাত ইত্যাদি বলে হেয় প্রতিপন্ন করার চেষ্টার ফল কী দাঁড়ায় সেটা বর্তমান প্রধানমন্ত্রীর অজানা থাকার কথা নয়। পাকিস্তানের রাজনীতিতে এই বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে প্রচুর, কিন্তু দীর্ঘদিনের সেই শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে দেশের প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমানের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে চোর, ডাকাত আখ্যা দিয়ে দেশের গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পথ যে সুগম করছেন না সেটা বলাই বাহুল্য। বর্তমানে দেশে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি বিরাজমান, সে অবস্থায় সরকার এবং বিরোধী দলসমূহ যে দাবি করছে তাতে নিয়মতান্ত্রিক রাজনীতির অবক্ষয় অবধারিত। 1973 সালের এপ্রিল মাসে দেশের এক নাজুক পরিস্থিতিতে দিশেহারা মুজিব সরকার নেহায়েত অনন্য উপায় হয়ে আবার সেনাবাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিকারী দমন করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য তলব করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কুমিল্লা সেনানিবাসের ব্রিগেড কমান্ডার তখন কর্নেল নাজমুল হুদা। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন কর্নেল হুদা। সেই সুবাদে কিংবা অন্য যে কোনো কারণেই হোক শেখ মুজিবের প্রতি অন্ধভক্তি ছিল তার। তবে এই বিষয়ে সুশিক্ষিত কর্নেল হুদার মনেও দ্বন্দ্ব ছিল যথেষ্ট। একই সাথে যুদ্ধ করেছি আমরা। অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন। আমাদের সম্পর্ক এত নিবিড় হয়ে উঠেছিল যে আমরা রাজনীতি নিয়ে অবাধে খোলামেলা আলাপ আলোচনা করতাম। আমার স্পষ্টবাদিতায় অনেক সময় তিনি আতঙ্কিত হয়ে পড়তেন। অনেক সময় বড় ভাইয়ের মতো উপদেশ দিতেন, বেফাস কথাবার্তা বলে আমি যাতে নিজেকে বিপদে না ফেলি। তার আন্তরিকতায় আমি তাকে বিশেষভাবে শ্রদ্ধা করতাম। অপারেশন ওয়ার্ডার আসার পর আমি হুদা ভাইকে একদিন বলেছিলাম 72 সালের তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি নিজেও সেই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। ঠিক করা হলো চিফ অফ স্টাফকে অনুরোধ জানানো হবে যাতে তিনি সশরীরে কুমিল্লায় এসে অপারেশন সম্পর্কে সবকিছু বিস্তারিত খুলে বলেন। এতে করে আমরাও জানার সুযোগ পাব এসব সরকারের উদ্দেশ্য কী। প্রধানমন্ত্রী কি এবার সত্যিই তার চাটার দল ছেড়ে জনগণের কল্যাণ চান? এর জন্যই কি তিনি আমাদের সাহায্য চাইছেন? সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল শফিউল্লাহকে কর্নেল হুদা কুমিল্লায় আসার অনুরোধ জানালেন। এলেন জেনারেল শফিউল্লাহ। কনফারেন্স তাকে জিজ্ঞাসা করা হলো 72 সালের মতো সেনাবাহিনীকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে না তো এবারও? তিনি জবাব দিয়েছিলেন, দিস টাইম বঙ্গবন্ধু মিন্স বিজনেস। ইফ ইভেন হিজ ডেড ফাদার ইজ ফাউন্ড টু বি implicated in any crime, then his body could be assumed for trial. No expansion this time whatever. This is what he told me personally and I have no reason to disbelieve him. খুব ভালো কথা। শেখ মুজিবুর এবার সত্যি চিনতে পেরেছেন তার সরকার ও দলকে। তিনি তাদের অন্যায়ের প্রতিকার চান। এদের খপ্পর থেকে বেরিয়ে এসে প্রকৃত অর্থে জননেতা হবার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাহায্য চাইছেন তিনি। তার এই প্রচেষ্টায় অবশ্যই আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করব, সব ঝুঁকি হাসি মুখে বরণ করে নিয়ে। সেই কথা দেয়া হয়েছিল জেনারেল শফিউল্লাহকে। অপারেশনকে যে কোনো মূল্যে সফল করে তুলব আমরা, খুশি মনেই ফিরে গিয়েছিলেন তিনি। কুমিল্লা ব্রিগেডকে দায়িত্ব দেয়া হলো কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অপারেশন পরিচালনার। আমাকে কর্নেল হুদা কুমিল্লা অপারেশনের দায়িত্ব দিলেন। সিলেট এবং নোয়াখালীর দায়িত্ব দেয়া হলো মেজর হায়দার এবং মেজর রশিদকে। কম্বাইন অপারেশন শুরু হলো। সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট থেকে জানা গেল সব সেক্টরে আওয়ামী লীগ এবং
দলের অঙ্গ সংগঠনগুলোর কাছেই রয়েছে বেশিরভাগ অবৈধ অস্ত্র। প্রভাবশালী নেতাদের ছত্রছায়াতেই নিরাপদে রয়েছে ওইসব অস্ত্র এবং অস্ত্রধারীরা। তাতে কি এবার মুজিব তার মরা বাপকেও ছাড়তে রাজি নন। আমরা যার যার এলাকায় সব প্রস্তুতি শেষে অপারেশন শুরু করলাম। সব জায়গাতেই খবর পাওয়া যাচ্ছিল এলাকার যত দাগী লোক, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, খুনি, লুটেরাদের মাথা হলো আওয়ামী লীগের নেতারা কিংবা নেতাদের পোষ্য মাস্তানরা। সব জায়গাতেই আবার আমাদের সরকারি দলের নেতারাও তাদের তৈরি সন্ত্রাসীদের নামের তালিকা দিয়েছিলেন, কিন্তু তদন্তের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের দেওয়া তালিকাভুক্ত লোকেরা প্রায়ই এলাকায় সৎ এবং নীতিবান বলে পরিচিত। অবশ্য তাদের মধ্যে অনেকেই সরকার বিরোধী রাজনীতির সাথে জড়িত কিংবা সমর্থন ছিলেন। আমাদের দায়িত্ব হলো দুষ্কৃতিকারীদের ধরা, সে যেই হোক না কেন। দল বিশেষের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাওয়া। ধরপাকড় করা হলো অপরাধীদের স্থানীয় বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এবং প্রশাসনের সহায়তায়। যারা ধরা পড়েছিল তাদের বেশিরভাগই হোমরা চমড়া চাই এবং নেতানেত্রীরা। সংসদ সদস্য মমতাজ বেগম থেকে কুমিল্লার জহিরুল কাইয়ুম কেউই বাদ পড়ল না। সিলেট, নোয়াখালী, খুলনা, বরিশাল এবং দেশের অন্যান্য জায়গাতে আর্মির হাতে ধরা পড়ল শেখ নাসের, হাসনাত প্রমুখ অনেক নামিদামি নেতারা। সব জায়গায় একই উপাখ্যান, এলাকার দুষ্কৃতিকারীদের বেশিরভাগই সরকার ও সরকারি দলের লোকজন। এই অপারেশনের সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরিভাবে আওয়ামী লীগের স্থানীয় নেতাপাতি নেতাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। আর্মি অপারেশনের ফলে সারা দেশে চমক সৃষ্টি হলো। লোকজন ভাবল শেখ মুজিব আর্মির সাহায্যে চাটার দলের সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার চেষ্টা করছেন। ফলে সবখানেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল আর্মি অপারেশনে সাহায্য করতে। কয়েকদিন দেশব্যাপী অভিযানের ফলে সন্ত্রাস কমে গেল অস্বাভাবিকভাবে। জনগণের মনে আশা ফিরে এলো। দুঃশাসনের ফলে নির্জীব হয়ে পড়া জাতির মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হলো। ধরা পড়া সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হলো। কারো ব্যাপারেই কোনো ব্যতিক্রম করা হলো না। যদিও বিভিন্ন প্রভাবশালী মহল থেকে এমনকি প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেও অনেকের ব্যাপারে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল অনবরত, কিন্তু আমরা আমাদের নীতিতে সবাই অটল। কারো ব্যাপারে কোনো বাছ বিচার করা হবে না। আইন সবার জন্যই সমান। হঠাৎ সেনা সদর থেকে কয়েকজন আটক অপরাধীকে ছেড়ে দেবার জন্য নির্দেশ পাঠালেন জেনারেল শফিউল্লাহ। কর্নেল হুদা পরিষ্কার জানিয়ে দিলেন, কাউকে ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ শুধুমাত্র আইনই এখন তাদের ভাগ্য নির্ধারণ করতে পারবে। আইনকে নিজের হাতে নেবার কোনো অধিকার তার নেই। ব্রিগেড কমান্ডারের এই জবাব জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীকে জানালেন। কর্নেল হুদার কাছে ফোন এলো প্রধানমন্ত্রীর। কর্নেল হুদা বিনীতভাবে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী যেন তার রাজনৈতিক সচিব জনাব তোফায়েলকে পাঠিয়ে দেন চিফের সাথে সরজমিনে অবস্থার তদন্ত করার জন্য। তদন্তে যদি প্রমাণিত হয় যে আর্মি কারো প্রতি কোনো অবিচার কিংবা অন্যায় আচরণ করছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন এরিয়া কমান্ডার হিসেবে। প্রধানমন্ত্রীর টেলিফোন যখন আসে তখন দৈবক্রমে আমিও কন্ট্রোল রুমে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রীর ফোন, তাই আমি রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কর্নেল হুদার নির্দেশে রুমে থেকে যেতে হয়েছিল আমাকে। কর্নেল হুদার চারিত্রিক দৃঢ়তা সেদিন আমাকে মুগ্ধ করেছিল। নেতার প্রতি তার অন্ধ আনুগত্য এবং শেখ মুজিবের প্রতি বিশ্বাসভাজনদের একজন হয়েও কর্নেল হুদা এই ধরনের জবাব প্রধানমন্ত্রীকে দেবেন সেটা সত্যি আমি ভাবতে পারিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন অতি সত্বর তিনি লোক পাঠাচ্ছেন তদন্তের জন্য। সেদিনই হেলিকপ্টারে করে এসে পৌঁছালেন জেনারেল জিয়াউর রহমান। জনাব তোফায়েলকে কিছুতেই তিনি সঙ্গে আনতে রাজি করাতে পারেননি। সেটাই স্বাভাবিক, কারণ জনাব তোফায়েল কুমিল্লায় এলে সব কিছু বিস্তারিত জানার পর মাথা হেট করে ফিরে যাওয়া ছাড়া অন্য কোনো গতান্তর থাকতো না তার। জেনারেল জিয়ার আগমনের পর কুমিল্লাসহ অন্যান্য সব জেলার শীর্ষ নেতাদের যারা তখনও বাইরে ছিলেন তাদের সবাইকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হলো এক মধ্যাহ্নভোজে। ভোজ পর্ব শেষে একে একে সব ধৃত ব্যক্তিদের কেন এবং কোন চার্জে ধরা হয়েছে প্রমাণাদি সহ তার বিশদ বর্ণনা দিলেন অপারেশন কমান্ডাররা। কেউ কোনো কিছুর প্রতিবাদ করতে পারল না। জেনারেল জিয়া, কর্নেল হুদা এবং আমাকে সঙ্গে করে একই হেলিকপ্টারে করে ঢাকায় সেনা সদরে ফিরে এলেন। সেখান থেকে জেনারেল শফিউল্লাহকে সঙ্গে করে আমরা গেলাম ৩২ নং ধানমন্ডিতে
শেখ সাহেবের সাথে দেখা করতে।